আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বন্ধুরা, নবদ্বীপের কাছে আমরা এসেছি। উনি সারা বাংলাদেশ উনি চুই ঝাড়ের চারা সাপ্লাই দিয়ে থাকেন এবং উনি সবচেয়ে বেশি চারা উনি তৈরি করে থাকেন। আমরা দাদার কাছ থেকে বিস্তারিত জানবো, বিশেষ করে ডাল কেটে কিভাবে উনি ওই পলিব্যাগে চারা তৈরি করে এবং কিভাবে এই চারাটা তৈরি করার পরে কোন মাটিতে উনি লাগান আমরা দাদার কাছে জানি। আসেন তো বন্ধুরা, আমরা যেহেতু দাদাকে পেয়ে গেছি, আমরা জানি দাদা আপনি যে সারা বাংলাদেশে আপনি চুই ঝালের চারা আমরা জানি, যতটুকু জানি আপনি সাপ্লাই দিচ্ছেন, কৃষকদের আপনি ব্যাপকভাবে উপকার করছেন। বিশেষ করে এই চুই একসময় আমরা জানতাম না, বিশেষ করে 10 বছর আগে চুইটা কোন কাজে লাগে। এখন চুই ব্যাপকভাবে পরিচালন শুরু হয়ে গেছে। বিশেষ করে একসময় জানতাম যে তরকারির সাথে চুই খাওয়া হয়, কিন্তু এখন কিন্তু তা না। এখন চুই ঝালের আচার বিক্রি হচ্ছে বাজারে এবং চুই ঝালের বিভিন্ন রোগের ক্ষেত্রে চুই ঝাল ব্যবহার হচ্ছে। বিশেষ করে আমরা যারা গর্ভবতী মা, বিশেষ করে যাদের ঘুম কম হচ্ছে, গ্যাস্ট্রিক, বিভিন্ন কাজে আমি শেষ করতে পারবো না। যাক, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি যে চুই ঝালের চারাটা তৈরি করেন, এই চুই ঝালের চারাটা যদি আপনি আমাদের দর্শকদের আপনি প্র্যাকটিক্যাল দেখাতেন, তাহলে দর্শকরা উপকৃত হতো। এবং সেই সাথে কোন মাটিতে চুই ঝাল লাগালে ভালো হয় এবং কিভাবে লাগাবে যদি আপনি আমার দর্শকদের বলতেন। তো ধন্যবাদ জানাই আপনাকে। তো আমরা মূলত 2016 সাল থেকে এই চুই ঝালের সাথে আর কি সম্পৃক্ত। এটা আমাদের উপজেলা কৃষি অফিস ডুমুরিয়া, ওখান থেকে আসলে চুই তো একটা বনে বা দাঁড়ে হয়ে থাকতো। আমরা জন্ম থেকে দেখি আমাদের বাড়ির আঙ্গিনে আশেপাশে এটা কিন্তু হতো। আমরা ছোটবেলা থেকে দেখছি যে এটা আমাদের মায়েরা আর কি বিভিন্ন তরকারির ভিতরে, তারপর মাংসের, বিশেষত মাংসের ভিতরে এটা দিত। তো এটা যে আসলে বাণিজ্যিক রূপ দেওয়া যায়, এটা শিখিয়েছে আমাদের উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিস থেকে আমরা প্রশিক্ষণ পাই কিভাবে চারা তৈরি করতে হবে। আমরা আজকে যতটুকু শিখেছি সব কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে শিখেছি। তো চুই ঝালটা মূলত বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। তো আপনি আজকে আমাকে যেটা বলছেন যে চুই ঝালের চারা উৎপাদন দেখানোর জন্য, তো চুই ঝালের চারা উৎপাদন করতে গেলে এখানেও কিন্তু আমরা বেলে দোআঁশ মাটিটাই আর কি চয়েস করে নেব। তো মাটিটা আমরা সাধারণত যেটা করি, এখানে কিন্তু কোনো রাসায়নিক সার আমরা দিই না, সব জৈব সার দিয়েই করা হয়, জৈবিক উপায়ে। এক্ষেত্রে আমরা 10 ঝুড়ি মাটি নিই, বাংলা হিসাবে 10 ঝুড়ি যদি মাটি নিই, এখানে আমরা 1 ঝুড়ি কম্পোস্ট সার নিই। এটা অবশ্যই যদি ভার্মি কম্পোস্ট হয় সেটা খুবই ভালো হয়। তো 10 ঝুড়ি মাটি, 1 ঝুড়ি ভার্মি কম্পোস্ট, এই মাটির সাথে ভার্মি কম্পোস্টটা সুন্দর করে মিক্সার হবে। মিক্সার হওয়ার পর এই মাটিটা আমরা 1 থেকে 2 দিন রেখে দিই, কারণ অনেক রকম গ্যাস ট্যাস থাকতে পারে, যাই হোক আর কি। তো মিক্সার করে 1 থেকে 2 দিন রেখে দিয়ে তারপরে আমরা এটা কিন্তু প্যাকেট করি। তো প্যাকেট করার আগে আমরা যেটা খেয়াল করবো, প্যাকেট তো বিভিন্ন রকম সাইজের আছে। এক্ষেত্রে আমরা 4-5 সাইজের যে পিপিএ যেটা দেখতে পাচ্ছেন ছবিতে, আমরা এরকম প্যাকেটটা চয়েস করি। প্যাকেটের 4 সাইডে আমরা বেশ কয়েকটা ছিদ্র দিয়ে দিই। ছিদ্রগুলো না কেন দেওয়া হয়, যদি অতিরিক্ত পরিমাণ পানি দেওয়া হয়, পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু ওখান থেকে হয়ে যাবে। তো ছিদ্র কাটার পরে ওখানে কিন্তু আমরা প্যাকেটের ভিতরে এই যে সার মিশ্রিত যে মাটিটা, এটা কিন্তু সুন্দরভাবে আপনার উঠায় ফেলে এটা মোটামুটি আমাদের প্রধান যে শেড, মেন শেডের ভিতরে আমরা নিয়ে আসি। শেডের ভিতরে এনে এটা কিন্তু সুন্দরভাবে একে একে টোটালটাকে আর কি কমপ্লিট করে দিই। দেওয়ার পর যেদিন দেখি আমাদের শেডটা কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু আমরা কাটিংয়ের সংগ্রহে চলে যাই। ঠিক আছে, তো এখন তো মনে করেন যে কাটিং আমার সামনে যেটা আছে এটা দিয়ে যদি দেখায় তাহলে আপনার সুবিধা হবে। এক্ষেত্রে মনে করেন এই জাতীয় যে লতা, এগুলোকে আমরা ধরি যে ম্যাচিউরড লতা। ঠিক আছে, সব লতায় কিন্তু চারা হয় না। যে লতার সাইডে এরকম ছোট ছোট শেকড় আছে, সেই শেকড় আলা লতা, সেইগুলোই কিন্তু পরিপক্ক লতা, এইগুলোই হচ্ছে আপনার চারা হবে। তো এবার আসেন এটা কিভাবে কাটতে হবে। কাটার ক্ষেত্রে এটা আমরা 2টো করে নোট নেব। ঠিক আছে, দেখা যাচ্ছে এই একটা পাতা, এই একটা পাতা, জাস্ট আমরা যদি এখান থেকে কাটি, প্রথমটা কাটলাম এখান থেকে, আবার এই একটা পাতা, এই একটা পাতা, এখান থেকে যদি কাটি তাহলে একটা 2টো। এবার এই যে এখান থেকে যখন আমরা কাটবো, কাটার পরে আমাদেরকে এইটুকু কিন্তু মাটির নিচে দিয়ে দেওয়া হবে। এই যে আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, জাস্ট এইভাবেই কিন্তু। হ্যাঁ, অনেকেই অনেক রকম আপনার স্প্রে দেয়, আমরা শুধুমাত্র ছত্রাকনাশকটা স্প্রে দিয়ে কাটিং গুলো কিন্তু প্যাকেটের ভিতরে দিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে যেটা করা হয়, ঝাঁঝরির ভিতরে আপনার ওই কিছু ছত্রাকনাশক পাউডার দিয়ে, সেটা দিয়ে কিন্তু পুরো প্যাকেটটা আর কি ভিজিয়ে দেওয়া হয়। এছাড়া আর আহামরি দেওয়া হয় না। এবার আমাদের পরিচর্যার বিষয়ে আসেন। এখন মনে করেন আজকে আমরা কাটিংটা দিয়ে দিলাম, দেওয়ার সময় কিন্তু ভরপুর প্যাকেটের ভিতরে পানি দিয়ে দিতে হবে। মাটিটা একদম আপাদ মস্তক পর্যন্ত যাতে ভিজে যায়, এরকম অবস্থায় আমাদের কাটিংটা রোপণ করতে হবে। এবার আসেন পরিচর্যার বিষয়ে আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু জাস্ট বাচ্চা কাচ্চা মানুষ করার মতো, সব সময় কিন্তু তার 24 ঘন্টায় দেখভাল করতে হবে। ঠিক আছে, যে
শীতের সময় হয় না যে বাচ্চা যদি আগলা হয়ে যায়, জি। নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই যে সুইজারল্যান্ড চারা, এটাও কিন্তু কোনো অংশে কম যায় না। এটা প্রত্যেক দিন আপনাকে কিন্তু দেখভাল করতে হবে যে কি অবস্থায় আছে। পানির ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে যেটা আমরা করে থাকি, আমরা প্রত্যেক দিন কিন্তু এতে আপনার পানি দিয়ে থাকি। পানিটা সাধারণত আমরা জিরো টাইপের যে ঝাঁঝরি আছে, যার পানিটা পড়ে খুবই অল্প মাত্রায়, এইরকম ভাবে মানে কুয়াশা আকারে কিন্তু ভিজিয়ে দিই। খেয়াল রাখবেন, যদি অতিরিক্ত পরিমাণ পানি দেওয়া হয় তাহলে কিন্তু পচে মারা যাবে। যদি পানির পরিমাণ একটু কম হয়ে যায় তাহলে কিন্তু শুকনো অবস্থায় মানে খরায় মারা যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আপনাকে মানে প্রতিনিয়ত পরিচর্যার ভিতরে রাখতে হবে। মাঝে মাঝে যেটা করতে হবে, প্রতি সপ্তাহে একবার ছত্রাকনাশকটা স্প্রে দিতে হবে। এভাবে মোটামুটি যখন আপনি 2 থেকে আড়াই মাস নিয়ে যাবেন, তখন আমরা ধরি যে এটা ম্যাচিউরড চারা। এই ম্যাচিউরড চারা কিন্তু আপনার জমিতে রোপণের উপযুক্ত। তো এক্ষেত্রে অনেকেই আছে যে আজকে কাটিংটা প্যাকেটে দিলাম, দেওয়ার পর 15 দিন পরে দেখা যাচ্ছে যে মোটামুটি একটু টিকটিক করতেছে, এটা নিয়ে জমিতে লাগায়। এটা নিয়ে যদি জমিতে লাগানো হয় তাহলে কিন্তু এই চারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এক্ষেত্রে ম্যাচিউরড চারা বলতে আমরা যেটা বুঝি যে যখন আড়াই মাস বয়স হবে, মোটামুটি আপনার শিকড়টা প্যাকেটের চারি সাইডে চলে যাবে, শিকড়টা সাদা রং পরিবর্তন হয়ে সবুজ কি কালচে টাইপের রং হবে, তখন কিন্তু সেটা ম্যাচিউরড চারা হয়। আর চারা করার উপযুক্ত সময় মোটামুটি কিন্তু এখন নয়। ঠিক আছে, অনেকেই আছে যে হুজুকের রসে যে সুইজারল্যান্ড চারা রোপণ করতে হবে, তাহলে আমি এখনই চারা তৈরি করব। তো এই মতো অবস্থায় শীতের সময় আমরা জানি যে গাছপালা আছে, তারও কিন্তু পাতা দেখবেন যে ছাড়তে চায় না, শিকড় ছাড়তে চায় না। এক্ষেত্রে এখন যদি আপনি বা আমরা যদি চারা করতে যাই, আমরা কিন্তু মারাত্মকভাবে ধরা খাবো। এক্ষেত্রে আমরা চারা করতে পারবো কখন, এখান থেকে আরো মনে করেন 1 থেকে 1.5 মাস পরে নাতিশীতোষ্ণ যখন ওয়েদারটা চলে আসবে, তখন কিন্তু আমরা এই চারাটা করব। তাহলে আশা রাখা যায় রেজাল্টটা আপনার ভালো হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে মার্চ এপ্রিল মাসে মনে হয় সুইজারল্যান্ড চারা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। হ্যাঁ, মার্চ এপ্রিল মাস সুইজারল্যান্ড চারা রোপণ আপনার তৈরির জন্য উপযুক্ত একটা সময়। যদি আপনি তো বিস্তারিত বললেন, যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো কৃষক বা কোনো ক্রেতা যদি আগ্রহ দেখায় চারা কেনার জন্য, এবং আমরা যদি আপনার নাম্বার দিই, আপনি তাদেরকে চারা দিবেন কিনা বা উপকার করবেন কিনা? এইটা তো মনে করেন যে আমাদের পেশায় তো এটা আমাদের কিন্তু আমার মেন কাজই হচ্ছে আপনার মানে আমি কিন্তু একজন ফার্মার, আমাদের মেন কাজ হচ্ছে সুইজারল্যান্ড চারা উৎপাদন এবং সুইজারল্যান্ড চাষাবাদ। শুধুমাত্র চারা বিক্রি না, আপনি আমার কাছ থেকে চারা নেন বা না নেন এটাও ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি যদি সুইজারল্যান্ড চাষাবাদ করে থাকেন, আমার নাম্বারটা যদি পেয়ে থাকেন, যে কোনো সমস্যায় যদি আপনি পড়েন, আপনি আমাকে ফোন দিলে আমি যতটুকু পারি, যতটুকু শিখছি, আমি আপনাকে ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। আমরা একটু একটা পার্সোনাল একটা বিষয় জানছিলাম, যদিও এটা কৃষির সাথে সংযুক্ত না। আপনার নামের আগে চুই নবদ্বীপ লেখা, চুইতে কেন আসলো? এটা মূলত আসলে কর্মের উপরে নামটা চলে আসে। বিভিন্ন যখন একটা আপনার চাষ আপনি হিউজ পরিমাণ করতে থাকবেন, তখন দেখবেন যে অতিরিক্ত যখন টমেটো লাগাবেন, আপনার নামের আগে টমেটো অমুক, হ্যাঁ আছে না বাংলাদেশে, টমেটো সালাম উপাধি পাওয়া, তারপরে কুল ময়েজ, কচু নিউট্রান, এরকম। আমি দীর্ঘদিন যাবত 2014 সাল থেকে আমি কৃষিতে আছি, তা মোটামুটি সুইঝাল নিয়েই আসি। এই জন্য কৃষি অফিসাররা আমাদেরকে চুই নবদ্বীপ নামেই, মানে আরো একজন নবদ্বীপ ছিল, তো নবদ্বীপ বললে কনফিউশনে পড়ে যায় যে আসলে কোন নবদ্বীপ, তো চুই নবদ্বীপ। ঠিক আছে, এইভাবে কিন্তু নামটা চুই নবদ্বীপ হয়ে গেছে। আমরা জানলাম দর্শক, চুই নবদ্বীপের রহস্য জানলাম। আজকের মতো এখানে শেষ করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, দাদার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন। সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করলাম।